সাথে মজা করতে হয় এই জিনিসগুলো। আর খারাপ প্রভাবগুলোর মধ্যে পড়ে কিভাবে একে অন্যের সাথে ঝগড়া করতে হয়, কিভাবে একে অন্যের সাথে উল্টাপাল্টা কথা বলতে হয় এই জিনিসগুলো। তা আমরা আমাদের এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে মিররিং আর ইমোশনাল কন্টাজনের সবসময় পজিটিভ সাইড এফেক্ট গুলো শো করে, অর্থাৎ ভালো দিকগুলো। ওরা আমাদের এখান থেকে কখনো নেগেটিভ কোনো কিছু শেখে না, অর্থাৎ কিভাবে একে অন্যের সাথে ঝগড়া করতে হয়, কিভাবে একে অন্যের সাথে উল্টাপাল্টা কথা বলতে হয় এই জিনিসগুলো। আমরা ওদেরকে এখানে যেটা মেইনলি ফোকাস করি সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, কিভাবে কমিউনিকেশন করতে হয়। যেমন একটু আগে আমাদেরকে শিখাচ্ছিলাম কিভাবে হাসতে হবে। এটা হচ্ছে আমাদের হাসিটা আমাদের সবার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা মনে করেন শেষ কবে মন খুলে হেসেছেন মনে আছে? মানে এখানে আপনারা অনেক মন খুলে হেসেছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু এমনিতেই আসলে আমরা কখন মন খুলে হাসি আমাদের নিজেদেরও মনে থাকে। তো তাই আমরা যখন এই লাফিং থেরাপিটা আমাদের বাচ্চাদেরকে দিই, ওরা প্রথম দিকে হয়তো অনেক সময় মনে করে টিচার তুমি পাগল নাকি সবসময় এগুলো কি করে, কিন্তু এটা ওদের মধ্যে একটা লং লাস্টিং এফেক্ট হয় যে ওরা যে জিনিসটা শিখছে সেটা কি মজা করে শিখছে। পৃথিবীতে বিভিন্ন সায়েন্টিস্ট আছে যারা মারা গেছে অনেক আগে, যেমন আলবার্ট আইনস্টাইন, নিউটন। ওনাদের ব্রেন নিয়ে কিছু গবেষণা করে দেখা হয়েছে এবং ওখানে কি দেখা গেছে জানেন? মানুষের ব্রেইনের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কিভাবে কানেক্টেড থাকে। ওরা যখন মজা করে পড়ছে, ফান করে পড়ছে, ওদের নিউরনের কানেক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে একজন অন্যের সাথে। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখালাম যে বাচ্চারা যদি মজা করে শিখে ওদের নিউরনের কানেক্টিভিটিটা অনেক বেশি থাকবে এবং যখন ওরা বড় হবে কোনো একটা জিনিস খুব ইজিলি ক্যাচ করতে পারবে। তো আমরা বাঙালিরা এমনিতেও মনে করেন হাসি খুশি একটু কম থাকি, বেশি করে আমরা হাসতে একটু কম পছন্দ করি। এর কারণ হচ্ছে আমরা সামাজিকভাবে অনেক সময় মনে করি যে বেশি হাসা হয়তো স্বাস্থ্যের জন্য ভালো না, তাই আমরা বেশি হাসবো। আমাদের হাসি গলা পর্যন্ত আসলে আমরা সেটাকে গলা পর্যন্ত রাখি না, আমরা সেটা কি করি নিচে নিয়ে আসি, কারণ বেশি হাসা যাবে না, বেশি হাসা এরকম একটা মাইন্ডসেট আমাদের অনেকের মধ্যে থাকে। তো আসলে আপনারা যদি খুব ভোরবেলায় কখনো পার্কে যান একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পার্কের মধ্যে একসাথে 20-30 জন মানুষ যায়, সবাই সাদা একটা টি শার্ট পরে থাকে এবং কিছুক্ষণ পর ওনারা হা 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 এভাবে হাসে। তো যেটার নাম হচ্ছে লাফিং থেরাপি। একদিন আমি ওনাদের সাথে জয়েন করেছিলাম, জয়েন করে ওনাদের সাথে লাফিং থেরাপিটা নেওয়ার পর ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে প্রত্যেকদিন এখানে আসেন এভাবে হাসেন এর পিছনে রহস্যটা কি? তোমরা বলছে আমরা যারা এখানে আসি আসলে আমরা সবাই বেশিরভাগই হচ্ছে হার্টের পেশেন্ট, তো ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করেছে আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা মন খুলে 15-20 মিনিট হাসতে পারেন আপনার হার্টের যে প্রবলেম আছে সেটার তত বেশি থাকবে। এই জিনিসটা না ওনারা অনেকে বিশ্বাস করছে এবং বিশ্বাস করে ওনারা প্রত্যেকদিন এই লাফিং থেরাপিটা নেয় এবং ওনারা বলছে একজন বলছে 2 বছর ধরে লাফিং থেরাপিটা নিচ্ছি, এখন পর্যন্ত আমার তেমন বিশেষ কোনো সমস্যা হয়নি হার্টের। আর আমরা তো মনে করেন ছোট থেকে ভেজাল খাবার খেয়ে করছি, এটা আপনারা অনেকে হয়তো স্বীকার করবেন, আবার অনেকে শুনবেন। তো এটার পিছনে অনেক সাইন্টিফিক ব্যাপার আছে কেন আমরা ভেজাল খাবার খাচ্ছি, আমরা সেদিকে না। কিন্তু কিছুদিন আগে আমি একটা ছোটখাটো নিউজ পড়ছিলাম, ওই নিউজে দেখা গেল আমরা যে বেগুন খাই, বেগুনটা তো আমাদের খুব প্রয়োজনীয় একটা ভেজিটেবল বলে আমরা ধরি। এই বেগুনের মধ্যে একটা রাসায়নিক মান থাকে, নর্মালি আন্তর্জাতিকভাবে এটার মান হতে হয় 10, কিন্তু আমাদের দেশের সিলেটের হবিগঞ্জে কিন্তু যেটা রাসায়নিকের মান হচ্ছে 700। হয়তো 15-20 হলে আপনি আপনার মনকে একটু বুঝ দিতে পারতেন যে না এত বেশি নয়, কিন্তু এটার পরিমাণটা অস্বাভাবিক রকমের বেশি, 700। এবং এটা নিয়ে আমরা বিন্দুমাত্র কনসার্ন। আমাদের মেইন কনসার্নের জায়গা কি জানেন? আমরা প্রথমত সেলফিশ একটা জায়গা, আমরা সবসময় নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করি, অর্থাৎ আমাদের নিজেদের উপর যখন কোনো এফেক্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পুরো ব্যাপার নিয়ে একমাত্র পছন্দ করি। তো ইংরেজরা আমাদেরকে এই জিনিসটা করে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, এবং আমরা এখন পর্যন্ত এই জিনিসটা মেনটেন করছি। আমাদেরকে গত 50 বছর ধরে ডিভাইড করা হয়েছে এবং রুল করা হয়েছে এবং এখনো এর ব্যতিক্রম হচ্ছে, এখনো সেম জিনিসটাই হচ্ছে আমাদের সাথে। এবং এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র আফসোস নেই, কারণ আমরা বাঙালি এবং পৃথিবীর মধ্যে বাঙালিদের আইকিউ লেভেল পুরো বিশ্বের মধ্যে 157তম। এটা আপনি যদি গুগল আইকিউ ইন্ডেক্সে সার্চ দেন আপনি দেখবেন বাঙালিদের আইকিউ লেভেল পুরো বিশ্বের মধ্যে 157তম। তো টপ 2টা আইকিউ লেভেলের কান্ট্রি আছে, একটা হচ্ছে চায়না এবং আরেকটা হচ্ছে ভিয়েতনাম।
এই দুইটা দেশের মানুষদের মধ্যে অনেকে অনেক রকম ঝগড়া লাগাতে চায় বাইরের দেশ থেকে এসে। ওদের মধ্যে কখনো ঝগড়া লাগানো সম্ভব হয় না, কেন জানেন? কারণ ওদের হচ্ছে হায়ার আইকিং। তো চায়না সবসময় চায় ভিয়েতনামকে ক্যাপচার করতে, কারণ ভিয়েতনাম ছোট একটা দেশ, কিন্তু শুধুমাত্র পারে না, ওদের সেমিকন্ডাক্টর বলে একটা জিনিস আছে, এই সেমিকন্ডাক্টরের জন্য। তো আমরা নিজেরা কি আপনাদের মনে হয় স্বয়ং সম্পূর্ণ? আমার মনে হয় না। আপনারা কে কে মনে করেন নেক্সট 30-40 বছর পর আমরা খুব উন্নত একটা রাষ্ট্রে পরিণত হতে পারবো? এটা কি কখনো সম্ভব হতে পারে? বিশ্বাস করেন, আমিও চাই যে আমাদের দেশটা অনেক উন্নত একটা রাষ্ট্রে পরিণত হোক, কিন্তু এটা মানে কোনো না কোনোভাবে হয়তো সম্ভব হয় না। এটার কারণ হচ্ছে আমি কিছু বছর দেশের বাইরে ছিলাম পড়ালেখার জন্য। আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, উনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উপর একটা পিএইচডি করেছেন, এবং এই পিএইচডি করে ওনার একটা ফাইন্ডিংস ছিল। সে ফাইন্ডিংসটা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। উনি আমাকে এই একই প্রশ্নটা করেছেন, এবং এই প্রশ্নটা করে আমি বলবো, আমরা বললাম যে হ্যাঁ, বাংলাদেশ অবশ্যই উন্নত হবে, কেন হবে? উনি বললো, আচ্ছা বাংলাদেশ তো হচ্ছে লেবার ওরিয়েন্টেড কান্ট্রি, অর্থাৎ শ্রম নির্ভর দেশ। আমাদের বেশিরভাগ বাচ্চারা মনে করেন পড়ালেখা করে চলে যায় দুবাই, কাতার, সৌদি আরব, মিডল ইস্ট, এবং ওইখান থেকে আমাদেরকে বৈদেশিক মুদ্রা পাঠানো হয়, যার ফলে আমাদের দেশটা চলছে। এখন উনি বলছে, আপনার কি মনে হয় যে নেক্সট 30-40 বছর পর আমাদের দেশ মানে বাইরে থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে, অথবা যারা গেছে ওরা অনেক বেশি পাঠাতে পারবে, যার ফলে দেশটা অনেক উন্নত হয়েছে? এটা কিন্তু কোনো সম্ভাবনা নেই। উনি আরেকটা কথা বলেছে, আমরা যদি লেবার ওরিয়েন্টেড কান্ট্রি অর্থাৎ শ্রম নির্ভর দেশ থেকে বের হয়ে স্কিল ওরিয়েন্টেড কান্ট্রিতে রূপান্তর করি, অর্থাৎ দক্ষতা বৃদ্ধি করতে পারি, শুধুমাত্র তখনই আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এটা ছাড়া পসিবল। তো আমার কি মনে হয় জানেন, দক্ষতা যদি উন্নত করতেই হয়, এটা বেস্ট হচ্ছে আমাদের বাচ্চারা। ওরা ছাড়া আমার মনে হয় না যে দক্ষতা এখন আর কেউ ইমপ্রুভ করতে পারে। তো ওদের জন্য এখন অনেক ভালো ভালো দক্ষতার জিনিস আছে। আমাদের বাচ্চারা এখন কি শিখতে জানে? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, কিভাবে ল্যাঙ্গুয়েজ করতে হয়, তারপর অ্যাবাকাস, ম্যাথস কিভাবে করতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমিও অনেক কিছু দেখেছি, এবং দেখার পর একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসটা ডেভেলপ না, ওরা আপনি অ্যাবাকাস বলেন অথবা প্রোগ্রামিং বলেন, এগুলোর কখনো ডিটেলসে যেতে পারবেন। অর্থাৎ বাইরে থেকে আচ্ছা আচ্ছা করে হয়তো একটু একটু বুঝতে পারবেন, কিন্তু এর বেশি আর কিছু করতে পারবেন না। তো ওদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, যেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ডেভেলপ করা উচিত। আচ্ছা, আমি অনেক বোরিং একটা লেকচার দিচ্ছিলাম। আচ্ছা চলো আমরা আবার মজা করি। না হচ্ছে তোমাদের তো অনেক ফ্রেন্ড আছে, রাইট? অনেক ফ্রেন্ড আছে।